নিয়ে আসছি আজকের ভাগবত ক্লাস। বন্দে অহম শ্রী গুরো শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখান্বিতাংশ্চ নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নিতে নামিনে নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम चतुर्थ स्कंदे एकविंशति अध्याय आज के द्वितीय क्लास षष्ठ श्लोक থেকে আমরা আলোচনা করব। আলোচনা প্রসঙ্গ পৃথু মহারাজের অভ্যর্থনা আমরা গত ক্লাসে পড়েছি। আজকে তার কার্যকলাপ সেই উপলক্ষে 771তম भागवत रसमाधुरी सेमिनार क्लासे उपस्थित समस्त भक्तमंडल के जानाई आंतर्जातिक कृष्ण भावनामृत संघे भागवत रसमाधुरी ग्रुपेर पक्ष थेके आंतरिक प्रीति शुभेच्छा एवं अभिनंदन। गुरु प्रणाम एवं आशीर्वाद भिक्षा करी। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामी निते नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौर कथा धामदाय नगर ग्राम तारिणे। भागवत महात्म्य
न गंगा न गया काशी पुष्करं न प्रयागकम शुक शास्त्र कथायाश्च फलेन समताम नयेत। यदि फलेर दृष्टिते देखा जाए गया गंगा काशी पुष्कर बा प्रयाग कोनो तीर्थई भागवत श्रवणेर फलेर समान नय। आलोचना 6 श्लोक থেকে আমরা আগের ক্লাসে শুনেছিলাম পৃথু মহারাজকে প্রাসাদে সুস্বাগতম জানানোর পরিপাটি তার পরের অংশ বা তার সঙ্গে সেই সঙ্গে সঙ্গে আলোচনা হচ্ছে। পূজিতাঃ পূজয়ামাস তত্র তত্র মহাযশাঃ পৌরাঞ্জান পদম তাস্তম ন প্রীত প্রিয়বরপ্রদঃ। পূজিতঃ পূজয়ামাস তত্র তত্র মহাযশাঃ পৌরাঞ্জান পদম তামস্ত তন প্রীত প্রিয়বরপ্রদ। নগরীর সম্ভ্রান্ত ব্যক্তিরা এবং সাধারণ প্রজারা সকলেই আন্তরিকভাবে রাজাকে স্বাগত জানিয়েছিলেন এবং রাজাও তাদের অভীষ্ট বর প্রদান করেছিলেন। সবাই রাজা যেরকম প্রজাবৎসল ছিলেন প্রজারাও রাজাকে ততটাই সম্মান প্রদর্শন করতেন। এবং আরেকটা কথা যে এখানে প্রজারা সকলেই সাধারণ এবং বিশিষ্ট যারা ভিআইপি সিনিয়র পদাভিষিক্ত ব্যক্তি পদাভিষিক্ত সবাই সেই পরিস্থিতি এখন সঙ্গে তুলনা করা যাবে না। এখন তো সাধারণ লোককে তো ঘেঁষতেই দেওয়া হবে না রাজার কাছে বা মন্ত্রীর কাছে। আরেকটা আমি ক্লাস কালকে যখন দিচ্ছিলাম আরেকটা কথা মনে আসছিল। আগেকার দিনের এই যে যত প্রকার মাঙ্গলিক দ্রব্য অগুরু চন্দন কুমকুম কেশর ছড়িয়ে সারা রাজ্যের বা সারা পথ মঙ্গলময় সুগন্ধিত করে তোলা হয়। এখন বলবো কি হয়, অস্পৃশ্য কুকুর নিয়ে ঘোরানো হয়। রাজা মন্ত্রীদের ভয়, কেউ বোমা রাখেনি তো মেরে দেবে না তো। তার মানে বোঝা যাচ্ছে লোকে আর মাঙ্গলিক দ্রব্য ছড়াচ্ছে না, বোম ছড়াচ্ছে। বোম বোম এই হচ্ছে তখনকার দিনে স্বাগত হয়। কারণ দেখি প্রায় জায়গায় ডগম্যান কুকুরটাকে নিয়ে সারা জায়গায় ঘুরিয়ে নেওয়া হয়। মানে আগেকার ছিল মাঙ্গলিক দ্রব্য দিয়ে মঙ্গলময় বা পবিত্র করা, এখন অমঙ্গল করা হয়। কুকুর মানে তো অমঙ্গল। প্রভুপাদ লিখছেন, দায়িত্বশীল রাজার কাছে প্রজারা সবসময় সমীপবর্তী হতে পারে। প্রজারা রাজার কাছে যেতে পারেই, কোনো অসুবিধা নেই, যেতে পারে। সাধারণত মহান এবং সাধারণত সমস্ত নাগরিকদের রাজাকে দর্শন করার, তার আশীর্বাদ লাভ করার অভিলাষ থাকে। রাজা সেই কথা জানতেন, তাই যখনই নাগরিকদের সাথে সাক্ষাৎ হতো তিনি তৎক্ষণাৎ তাদের বাসনা পূর্ণ করতেন এবং তাদের অভিযোগের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতেন।
প্রজাদের সঙ্গে মিলিত হওয়া, তাদের অভাব অভিযোগ শোনা একটা বড় দায়িত্ব। যদিও বিভিন্ন সরকারের বিভিন্ন রকম প্রকল্প আছে, কিছুটা আমাদের সরকারও করছেন, দুই সরকার, মন কি বাত সেন্ট্রাল সরকার, কেন্দ্রীয় সরকার, আর আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকেও দুয়ারে সরকার, পাড়ায় সরকার, তারপরে একটা ফোন নাম্বার দেওয়া আছে, যে কোনো মুহূর্তে আপনি আপনার বক্তব্য আপনি জানাতে পারেন, আপনাকে সম্মান দেওয়া হবে। কিছুটা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে ঠিকই আছে। আর তখন ছিল রাজা সবার সঙ্গে মিলিত হতে পারতেন। এমনকি কখনো কখনো রাজা ছদ্মবেশে রাজ্যে পরিদর্শন করতেন, যে সমাজে কেমন চলছে, সরকার সম্বন্ধে লোকের মনোভাব কেমন, রাজা সম্বন্ধে মনোভাব কেমন। ভগবান রামচন্দ্রের বেলায় দেখা যায়, ভগবান রামচন্দ্র যখন তিনি 14 বছর বনবাস সমাপ্ত করে সীতাকে উদ্ধার করে রাজ্যে যখন ফিরলেন, পুনরায় রামের রাজ্য অভিষেক হলো। সমস্ত বানর সেনা বা যারা যারা সেই সীতা উদ্ধার কাজে যুক্ত ছিল, সহযোগিতা করছিলেন, সবাইকে প্রত্যেকের নিজ নিজ স্থিতি অনুযায়ী, সম্মান অনুযায়ী সবাইকে পুরস্কৃত করেছেন। তারপরে রাজা হলেন। একদিন তিনি সিভিল ড্রেসে, সাধারণ পোশাকে রাজ্য পরিদর্শনে বেরোলেন। প্রজারা রাজা সম্বন্ধে, রাজ্য সম্বন্ধে, রাজ্য পরিচালনা সম্বন্ধে প্রজাদের কি প্রতিক্রিয়া জানার জন্য পথ চলতে চলতে এক জায়গায় দেখছেন বাড়িতে স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে। তখন স্বামী স্ত্রীকে শাসন করছে, তুমি কি আমাকে রামচন্দ্র পেয়ে গেলে, যে সীতা এত কিছু করলো, এতদিন ধরে রাবণের কাছে ছিল, পুনরায় তাকে গ্রহণ করলো। আমি কিন্তু ওইরকম না। কিন্তু ভগবান রামচন্দ্র, রাজা রামচন্দ্র সেই কথাটা কানে শুনেই অনেকটা তিনি স্তম্ভিত হয়ে গেলেন। প্রজারা আমার সম্বন্ধে কুমন্তব্য করছে। রাজ্যে ফিরে এসে সীতাকে তিনি আবার বনবাসে পাঠিয়ে দিলেন, নির্বাসন দিয়ে দিলেন, কেবল প্রজার সন্তুষ্টি বিধানের জন্য। রাজা নিজের কানে শুনেছেন এই ধরনের মন্তব্য প্রজারা ছুঁড়ছেন। এখন তো মন্তব্যের আর শেষ নেই। নেট দুনিয়ায় কে কি না বলছে, এক একটা নেট। আর আমাদের নেটের যে মিডিয়া লোকেরা আছে, তারা এগুলো নিয়ে বেশ মজা পায় আর পয়সা লুটতে থাকে। কে কার বিরুদ্ধে কত মন্তব্য ছুঁড়তে পারে, আর আজে বাজে ভাষা, গালমন্দ অতটা করা ঠিক নয়। ঠিক আছে, আপনার মন্তব্য থাকতে পারে, আপনি উপযুক্ত ভাষা দিয়ে, সম্মান দিয়ে আপনি আপনার মন্তব্য পেশ করতে পারেন। আর তাদেরকে আর দোষ দেওয়া যায় কি করে? এই নিজেরা নেতা মন্ত্রীরা স্টেজে দাঁড়িয়ে একে অপরকে গালাগালি করে, ওই পার্টির লোককে গালাগালি করে, আর সেখান থেকে আর আমাদের শালীনতা কোথায়? যাই হোক, বলতে বলতে অনেক দূরে চলে গেছি। প্রসঙ্গটা ছিল
প্রজারা রাজার কাছে আসতে পারতেন, রাজার সঙ্গে মিলিত হতেন, রাজার প্রজাদের প্রয়োজন তিনি বুঝতে চাইতেন। এই প্রকার ব্যবহারে দায়িত্বশীল রাজতন্ত্র তথাকথিত প্রজাতান্ত্রিক সরকার থেকে অনেক ভালো। কারণ রাজতন্ত্রে প্রজারা রাষ্ট্রপ্রধানের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে পারে না, তাদের অভিযোগ দূর করার কেউ দায়ী থাকে না। দায়িত্বশীল রাজতন্ত্রে সরকারের বিরুদ্ধে রাজাদের কোনো অভিযোগ থাকতো না, এবং থাকলেও তারা সরাসরিভাবে রাজার কাছে গিয়ে অভিযোগ করতে পারত। রাজা তৎক্ষণাৎ সেই অভিযোগের প্রতিকার করার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতেন। এখন তো আর রাজা নেই, আমরা সবাই রাজা, আমরাই রাজা রাজত্বের, সবাই রাজা। এখন কে যে আসল দায়িত্বশীল? প্রভুপাদ এইগুলো লিখেছেন আজ থেকে অনেক বছর আগে, ধরে রাখুন 50 বছর আগে। আর শাস্ত্রের এই লেখাগুলো বাস্তবে হুবহু মিলে যাচ্ছে, হুবহু। 7 নম্বর শ্লোক, সয়েব মাদিন্য নবদ্ধ চেষ্টিতঃ কর্মাণি ভূয়াংসি মহামহত্তমঃ কুর্বন শশাবনিমণ্ডলম যশঃ স্ফীতম নিধায়া রুরুহে পরম পদম ন এব মাদিন্য অনবদ্য চেষ্টিতঃ কর্মাণি ভূয়াংসি মহান মহত্তমঃ কুর্বন শশাসা বনিমণ্ডলম যশঃ স্ফীতম নিধায়া রুরুহে পদম পরম পদম। অনুবাদ, পৃথু মহারাজ ছিলেন মহত্তম মহাপুরুষ, তাই তিনি ছিলেন সকলেরই পূজ্য। তিনি পৃথিবীর শাসন করার সময় বহু মহিমান্বিত কীর্তি স্থাপন করেছিলেন এবং তিনি ছিলেন সর্বদাই উদার। এই প্রকার মহান সাফল্য অর্জন করার ফলে তার খ্যাতি সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে বিস্তৃত হয়েছিল। তিনি পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্ম প্রাপ্ত হয়েছিলেন। পৃথু মহারাজ ছিলেন মহত্তম মহাপুরুষ, মহান মহত্তম। একে তো ভগবানের শক্তির আধার ছিলেন, স এবং আদিন অনবদ্য চেষ্টিত কর্মাণি ভূয়াংসি মহান মহত্তম। তার যে অনবদ্য চেষ্টা, সকল প্রজাদের ইচ্ছা পূরণ করা, প্রজাদের কিছু বক্তব্য শ্রবণ করা, এই যে মহান প্রচেষ্টা, চেষ্টিতম বিভিন্ন কার্যের মাধ্যমে প্রজাদেরকে খুশি করা। কর্মাণি ভূয়ংসি, সকলে তার কর্মের বহুল প্রশংসা করতেন। ভূয়ংসি প্রশংসা করতে সবাই। কুর্বন শশা সাব নিমণ্ডলম যশ, পৃথিবী শাসন করতেন এবং যশ নিমণ্ডলম, তার যশ, তার খ্যাতি, মণ্ডলম সারা পৃথিবী জুড়ে বিস্তৃত হয়েছিল। যশস্বী রাজা ছিলেন, যশস্বী রাজা। স্ফীতম নিধায়া রুরুহে পরম পদম, এবং
रुरुहे परम पदम तार যশ धीरे 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 বৃদ্ধি প্রাপ্ত হচ্ছিল। যতই মানুষ প্রজারা রাজার যশের কথা গাইতেন শুনতেন, তাদের দ্বারা অন্যরাও উৎফুল্লিত হয়েছিল রাজার যশ শুনে। দায়িত্বশীল রাজা যা কার্যাধ্যক্ষের প্রশাসনের বহু দায়িত্বপূর্ণ কর্তব্য থাকে, রাজা বা সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে বৈদিক শাস্ত্রের নির্দেশ অনুসারে বিভিন্ন প্রকার যজ্ঞ করা। রাজার পরবর্তী কর্তব্য হচ্ছে প্রজারা তাদের বিশেষ বিশেষ বৃত্তি অনুসারে তাদের কর্তব্য কর্ম সম্পাদন করছে কিনা তা দেখা। প্রত্যেকের নিজের নিজের কর্তব্য। আমরা তো দেখি এটা উল্টো হয়ে গেছে। যত সরকারি লোক তারাই তাদের ডিউটি ভালো করে করছে না, যার ফলে বেসরকারি বিভাগগুলো গজিয়ে উঠেছে। পড়াশোনার ক্ষেত্রে হোক, ডাক বিভাগের ক্ষেত্রে হোক, বিমার ক্ষেত্রে হোক, সব ক্ষেত্রেই, বা আমাদের পরিবহনের ক্ষেত্রে হোক, সরকারি বাসগুলো ভাঙা চোরা, লোক আসুক না আসুক কোনো প্রচেষ্টাই নেই। এদিকে ব্যক্তিগত মালিকানা যে সমস্ত ট্রান্সপোর্ট ব্যবস্থা রয়েছে তাদের কত সুব্যবস্থাপনা। বিদ্যালয়ের ক্ষেত্রেও আমার সে ছোটোবেলা শুনতাম প্রাইমারি স্কুলে মাস্টাররা পড়ায় না, ছেলে মেয়েদেরকে দিয়ে মাথার পাকা চুল ছিঁড়ায়, শুনতাম। ডাক বিভাগের ক্ষেত্রে চিঠি পড়েই থাকে, পৌঁছায় না। এখন কোরিয়ার কত স্পিডি সার্ভিস হয়ে গেছে, সব ক্ষেত্রে দেখা যায়। সরকারি একজন জার্মান জার্নালিস্ট এসেছিলেন ভারতে, যে ভারত কিভাবে চলছে। তো সারা মোটামুটি ভারতের বিভিন্ন শহর, বিভিন্ন দপ্তর, অফিসারি দপ্তর ঘুরে সেটা অভিজ্ঞতা নিয়ে গিয়েছিল। তাকে বিমানবন্দরে, এয়ারপোর্টে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে আপনার ভারত সফর সাফল্য হয়েছে কিনা, বলছে হ্যাঁ, আমি এসেছিলাম ভারতের সরকারি কার্য পদ্ধতি দেখার জন্য, কিন্তু একটা অনুভব হলো ভারতটাকে ভগবান চালাচ্ছেন। কেন এটা আপনার অনুভব? না, প্রায় সরকারি অফিসে আমি ঘুরে ঘুরে দেখলাম সরকারি কর্মচারীরা ঠিক মতো তাদের কর্তব্য কর্ম করছে না। কোথাও গল্প করছে, কোথাও টিভি দেখছে, কোথাও তাস খেলছে, কোথাও পেপার নিয়ে বিতর্ক শুরু করেছে। তা আমি ভাবছি এত বড় বৃহত্তর ভারত চলছে কি করে? নিশ্চয়ই ভগবান চালাচ্ছেন। ভগবানই ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। আর এটা সত্য। কবিরাও গিয়ে গেছেন, ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন হবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। ধর্ম কর্মের দিক থেকে ভারত এবং শিল প্রভুপাদ এই ভারতকে অনেক উচ্চ আসনে নিয়ে গেছেন। সারা বিশ্বের মানুষ ভারতকে, এবং শাস্ত্রেও লেখা আছে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক। ভারতে জন্মগ্রহণ মাত্রই সার্থক। এখানকার কৃষ্টি কালচার অতুলনীয় সম্পদ, যা সারা বিশ্বের মানুষ এসে আগেও লুটেপুটে নিয়ে গেছেন, এখনও আসছে ভারতের সংস্কৃতি কালচার শেখার জন্য। ভারতকে ভগবান। এবং বৈদিক শাস্ত্রে দেখা যায়
ভগবান বলেছেন যুগে যুগে আমি অবতীর্ণ হই, তা আবার ভারতবর্ষে অবতীর্ণ হন। সত্যযুগে ভগবান আবির্ভূত হয়েছেন, পণ্ডিতা, সত্যযুগে ভগবান আবির্ভূত হয়েছেন ভারতের উত্তর প্রান্তে বদ্রীনাথ রূপে। ভারতের দক্ষিণ দিকে ভগবান এসছেন ত্রেতা যুগে রামনাথ রূপে। ভারতের পশ্চিম দিকে এসছেন দাপর যুগে দ্বারিকানাথ বা দ্বারকানাথ বা দ্বারকানাথ। আর কলিযুগে ভগবান ভারতের পূর্ব দিকে জগন্নাথ রূপে এসছেন। ভারতকে তো ভগবানই পরিচালনা করছেন। এই প্রকার ব্যবহারে দায়িত্বশীল রাজতন্ত্র তথাকথিত প্রজাতান্ত্রিক সরকার থেকে অনেক ভালো। কারণ প্রজাতন্ত্রে প্রজারা রাষ্ট্রপ্রধানের সঙ্গে ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করতে পারে না, তাদের অভিযোগ দূর করার কেউই দায়ী থাকে না। এমএলএ এমপি এদেরকে কাটিয়ে আপনাকে মন্ত্রীর কাছে পৌঁছানো তো অনেক দূরস্থ। দায়িত্বশীল রাজতন্ত্রে সরকারের বিরুদ্ধে প্রজাদের কোনো অভিযোগ থাকতো না, থাকলেও তারা সরাসরি রাজার কাছে গিয়ে অভিযোগ করতে পারত এবং রাজাও তৎক্ষণাৎ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতেন। মহাভারতে দেখা যায় এক ব্রাহ্মণ তার ছেলে জন্ম হয়ে মারা যায়, একটা নয় দুটো তিনটে। তো রাজার কাছে অভিযোগ দেয়, আমি তো পুণ্যবান ব্রাহ্মণ, এটা কি করে সম্ভব? পিতার আগে পুত্রের মৃত্যু হচ্ছে। তখন যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে পাঠালেন, তুমি বিষয়টি দেখো। অর্জুন বললেন, আচ্ছা এর পরের সন্তান কি করে মারা যায় আমি দেখব। অর্জুন একদম ধনুর্ধারী হয়ে অপেক্ষা করছে, কিভাবে জম নিয়ে যায় বাচ্চাটা, আর জন্ম হয়ে মারা গেল। তখন জমালয়ে গিয়ে তার কৈফত চাইলেন। তখন বলা হলো যে তোমার রাজ্যে যে কর্তব্যপরায়ণ ব্যক্তি একজন শূদ্র, সে তপস্যা করছে, যার ফলে এর একটা রিয়াকশন। শূদ্র তপস্যা করতে পারে না। তো রাজার সরাসরি ভূমিকা দেখা যায়। এখন আর প্রজারা কি বলছে অত যায় আসে না। কিভাবে কারচুপি করে ব্যালট বক্স উলট পালট করে কি করে জিতে যাব, বাস কে কি বললো এত শোনার দরকার কি? দায়িত্বশীল রাজা বা কার্যধ্যক্ষের প্রশাসনের বহু দায়িত্বপূর্ণ কর্তব্য থাকে। রাজা বা সরকারের সবচাইতে গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে বৈদিক নির্দেশ অনুসারে বিভিন্ন যোগ্য করা। প্রজারা যাতে ধর্মের পথে থাকে সেটা দেখা দরকার। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকে বর্ণাশ্রম, সে ব্রাহ্মণ হোক, ক্ষত্রিয় হোক, বৈশ্য হোক, শূদ্র হোক, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, সবাই যেন যোগ্য ধর্মের পথে থাকে। এমন নয় এক একজন একটা ধর্ম প্রবর্তন করবে। রাজা যেহেতু নিজেই ধর্ম সম্বন্ধে জানে না, তবে কে কি বলছে, কোন ধর্মটা যে ঠিক, রাজা কি করে নির্ণয় করবে? রাজা শুধু দেখছে কোন ধর্মের লোক বেশি, ওরা আমাকে ভোট দিচ্ছে কিনা ওটাই হাইলাইট করব, বাস। কোনটা যে প্রকৃত ধর্ম, কলিযুগের ধর্ম কি, সে নিজেই জানে না, তিনি কি করে নির্ণয় করবেন? রাজার পরবর্তী কর্তব্য হচ্ছে
প্রজাদের বিভিন্ন প্রকার বৃত্তি অনুসারে তাদের কর্ম সম্পাদন করছে কিনা, সমাজের বর্ণ আশ্রম বিভাগ অনুসারে যাতে সকলে তাদের কর্তব্য কর্ম সম্পাদন করে তাও দেখা রাজার কর্তব্য। আর তাছাড়া পৃথু মহারাজের দৃষ্টান্ত অনুসারে রাজার কর্তব্য হচ্ছে যথাসম্ভব খাদ্যশস্য উৎপাদনের জন্য পৃথিবীর বিকাশ সাধন করা, যতটা পরিমাণে যেন খাদ্যশস্য উৎপাদন হয়। বিভিন্ন স্তরের মহান ব্যক্তি রয়েছেন, মহান মহত্তর মহত্তম, কিন্তু পৃথু মহারাজকে সকলকে অতিক্রম করেছিলেন, তাই তাকে এখানে মহত্তম বলে বর্ণনা করা হয়েছে। পৃথু মহারাজ ছিলেন ক্ষত্রিয়, তিনি নিখুঁতভাবে তার ক্ষত্রিয়োচিত কর্তব্য সম্পাদন করেছিলেন। তেমনি ব্রাহ্মণ বৈশ্য শূদ্রেরাও তাদের কর্তব্য কর্ম সুচারুরূপে নির্বাহ করতে পারেন। তার ফলে জীবনের অন্তিম সময়ে চির জগতে উন্নীত হবেন, যাকে বলা হয় পরম পদম। পরম পদম বা বৈকুণ্ঠ লোক কেবল ভগবত ভক্তির দ্বারাই প্রাপ্ত হওয়া যায়। নির্বিশেষ ব্রহ্ম পদকে পরম পদম বলা হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের প্রতি আসক্ত না হলে সেই পদ প্রাপ্ত হওয়া সত্ত্বেও সেই পরম পদ থেকে এই জগতে আবার অধঃপতিত হয়। তাই বলা হয় আরূহ কৃচ্ছ্রেণ পরম পদম ততঃ। নির্বিশেষবাদীরা পরম পদ লাভ করার জন্য কঠোর প্রয়াস করে, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের ভগবানের সঙ্গে সম্পর্কিত রহিত হওয়ার ফলে তাদের পুনরায় এই জড়জগতে ফিরে আসতে হয়। কেউ যদি অন্তরিক্ষে উঠতে পারে তাহলে সে অনেক উঁচুতে আবার পৃথিবীতে ফিরে আসতে হয়। তেমনি সেই সমস্ত নির্বিশেষবাদীরা নির্বিশেষ ব্রহ্মজ্যোতিরূপ পরম পদম প্রাপ্ত হয়, কিন্তু যেহেতু তারা বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারে না, তাই তাদের জড়জগতে কোনো রকম জড়গ্রহের আশ্রয় করতে হয়। তারা যদি ব্রহ্মলোক বা সত্যলোকও প্রাপ্ত হয় তবু তা জড়জগতেই অবস্থিত। তো মৈত্র ঋষি পৃথু মহারাজের সুস্বাগতম প্রজাদের সঙ্গে রাজার ভাব বিনিময় বর্ণনা করলেন। তারপর সুত গোস্বামী বলছেন, সুত উবাচ তদাদিরাজস্য যশো বৃজিম্ভিতম গুণৈ রসে সৈ গুণবৎ সভাজিতম। তো আমাদের তদাদি রাজস্ব যশ বৃজিম্ভিতম গুণৈ রসে সৈ গুণবৎ সভাজিতম ক্ষত্রিয়া মহাভাগবত সদম্পতে কৌশারবিম প্রাহ গৃণন্তমর্চয়ন। সুত গোস্বামী বলেন, হে ঋষিদের নামক সৌনক, অত্যন্ত যোগ্য মহিমান্বিত ও বিশ্ববিশ্রুত আদি রাজা পৃথুর সম্বন্ধে মৈত্র ঋষির কাছে শ্রবণ করার পর মহাভাগবত বিদুর অত্যন্ত বিনীতভাবে মৈত্র ঋষির অর্চনা করে তাকে নিম্নলিখিত প্রশ্ন করেছিলেন। কথাকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন। মাঝখানে সুত গোস্বামী একটু সংযোগ দিলেন। মৈত্র ঋষি বলছেন, বিদুর শ্রবণ করছেন। মৈত্র বলার পরে বিদুর কি পড়লেন? সুত গোস্বামী বলছেন, তদাদি রাজস্ব যশ বৃজিম্ভিতম। বৃজিম্ভিতম মানে তার যশ, সত্যিকারের যশ। এমন নয় যে বর্তমান যেরকম নেতা মন্ত্রীরা নিজেদের কার্যকলাপ নিজেরাই বলে, অন্যদের বলতে দেয় না। কিন্তু আমরা এই করেছি, ওই করেছি, ওই করেছি, ওই করেছি। ওই সরকার কি করেছে? ওই সরকার আমাদেরগুলো নিয়ে তারা নাম ফুটিয়েছে। সম্মান তো তখনই আসে যখন আপনার কার্যকলাপ অন্যেরা বলে। আমরা ছোটবেলায় পড়েছি না,
লোকে যারে বড় বলে সেই বড় হয়, নিজে যারে বড় বলে সেই বড় নয়। এটা পরিষ্কার। আমাদের সরকার এই করেছি, এই করেছি, এই করেছি, এই করেছি, আপনাদের পাশে আছি। আমি তখন বাড়িতে ছিলাম 30-35 বছর আগে। সরকারের বড় বড় সভা হতো, সমাবেশ যেটা বলে, প্রকাশ্য সমাবেশ। তো লোকে আর যেতে চাইতো না, সেই একই কথা ঘ্যানর করে ওরা বলে, কি শুনবো। তারপর রুলস করে দেওয়া হলো, প্রত্যেক বাড়ি থেকে লোক যেতে হবে, কমপক্ষে হলে একজন যেতে হবে। এখনো নাকি শুনছি সেরকম চলছে, প্রত্যেক বাড়ি থেকে। আর আপনার বাড়িতে কেউ লোক না থাকলে আপনার হয়ে পাশের বাড়ির লোক যাবে, তার সারা দিনের মজুরিটা আপনাকে দিতে হবে। লোকের আর ইচ্ছা হয় না শুনতে, কি শুনবো, নিজেদের কথাই বলে, এটা করেছি, ওটা করেছি, ওটা কিছুই হয়নি, হয়তো একটু আধটু হয়েছে, সেটাকেই নাম ভাঙিয়ে। কখনো শুনেছেন ওরা ওই সরকার এই সরকারের প্রশংসা করছে, এই সরকার ওই সরকারের প্রশংসা করছে? না। যশ বৃদ্ধিমৃত, প্রজারা পৃথু মহারাজের প্রশংসা মুখর ছিলেন, আর বাড়ছিল। বিজিম্ভিত মানে প্রতিদিন আরো। গুণই রসে সই গুণবৎ সভাজিত। সকলে প্রশংসা মুখর ছিলেন। খাতিয়া মানে আছে কাকাবাবু, খাতিয়া, বিদুর, মহাভাগবত, সদম্পতে, মহাভাগবত বিদুর, কৌশারবী মানে মৈত্র ঋষিকে প্রাহ গৃণন্তম অর্চয়ম। তিনি আরও অত্যন্ত বিনীতভাবে এবং মৈত্র ঋষিকে সম্মান করে তিনি আরো কিছু জানতে চাইলেন। এটা যে পদ্ধতি, আপনি আরো কিছু বলুন, এরকম না। আমরা গতকালকের ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে কিভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে হয় অত্যন্ত বিনীতভাবে। প্রশ্নটা চ্যালেঞ্জ নয়, লোকে প্রশ্ন করে, কৃষ্ণ কেন কংসকে বধ করলেন? আমাকে একজন লিখেছেন, আমি উত্তর দিলাম আপনি কৃষ্ণের নামে কোর্টে কেস করুন। একজন লিখেছেন দেখলাম, গীতা ভগবান কৃষ্ণ কি 18 দিন ধরে বলেছিলেন নাকি একদিনে? যে একদিনে, তাও আবার পুরো দিন না, কিছু ক্ষণের জন্য বলেছিলেন। এটা কি করে সম্ভব? বোঝার চেষ্টা করেন। আমরা শুনছি হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করতেন। এটা কি সত্যি? চ্যালেঞ্জ। এটা কি করে সম্ভব? না, বোঝার চেষ্টা করেন। আমি বিনীতভাবে জিজ্ঞাসা করতেন যে হরিদাস ঠাকুর, আমরা যেভাবে দেখছি আমার জপ করতে এত সময় লাগছে, হরিদাস ঠাকুর কিভাবে প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতেন? মহারাজ যদি একটু বুঝিয়ে বলেন, আলোচনা করা যায়। চ্যালেঞ্জ। একবার আমরা কলকাতার রথযাত্রায় ছিলাম,
ওখানে একটা প্রশ্ন উত্তর পর্ব হচ্ছিল। সেখানে উত্তরদাতা হিসাবে ছিলেন শ্রদ্ধেয় গুরুদেব শ্রী শ্রীমৎ সুবক স্বামী গুরু মহারাজ। আর ভক্তরা ছিলেন অনেক, রথ দেখতে আসা অনেক শ্রদ্ধালু ব্যক্তিরাও ছিলেন। একজন প্রশ্ন করেছেন, আচ্ছা মহারাজ বলুন তো,